এতদিন যে বসেছিলেম পথ চেয়ে আর কালগুনে, দেখা পেলেম ফাল্গুনে। আজ পয়লা ফাল্গুন, আজ বসন্তের শুরু। আমরা শুরু করছি আমাদের আজকের নির্ধারিত অনুষ্ঠান প্রতিদিনের রবীন্দ্রনাথ। আর এই অনুষ্ঠানের শুরুতে আজকের দিনটা কোথাও যেন ভীষণভাবে প্রাসঙ্গিক। তার কারণ আমরা জানি আমাদের প্রাণের ঠাকুর রবীন্দ্রনাথ, রবি ঠাকুর, তিনি ঋতুকে নানান চোখে দেখেছেন। 6 ঋতুর তিনি বহু রূপ ব্যাখ্যা করেছেন। তবুও আমার ব্যক্তিগতভাবে মনে হয় যখন পড়ি তাকে, তিনি হয়তো ঋতুরাজ বসন্তকে সেরা সেরা শিরোপা দিয়েছেন। এবং আজকের এই অনুষ্ঠান শুরু করতে গিয়ে একটা কথা বলি, আজকে তো পয়লা ফাল্গুন, আর ফাল্গুন মাস বসন্ত যেন বারবার প্রেমে পড়ার দিন, প্রেমে পড়ার সময়। কবিগুরুও বারবার প্রেমে পড়েছেন, কখনো প্রকৃতির, কখনো মানবের। আজকে তারই রচিত এমন একটি নৃত্যনাট্যের কথা আমরা বলবো, যে নৃত্যনাট্যে প্রেমে উত্তরণ এবং অবতরণের কথা বলা হয়। আমরা আসবো বিষয়ে, কিন্তু আগে বলি এই অনুষ্ঠানে যাদেরকে সঙ্গে নিয়ে আমাদের পথ চলা, আজকে আমার যিনি শিল্পী রয়েছেন তিনি হলেন শেলী বিশ্বাস ভট্টাচার্য, আর তার সঙ্গে সঙ্গে মানুষ তবলায় এবং কিবোর্ডে সুব্রত, এরা অপরিহার্য। আর তার সঙ্গে সঙ্গে রয়েছেন আমাদের ভাইরা, আর তার সঙ্গে সঙ্গে রয়েছেন আপনারা, যারা ভীষণভাবে আমাদের সঙ্গে রয়েছেন। আর আপনাদের জন্যই কিন্তু আমরা এই অনুষ্ঠান এগিয়ে নিয়ে যেতে পারছি। তাহলে শুরু করি আমাদের আজকের পুজোর প্রথম উপাচার। আজকে তাহলে তনুশ্রী, আমি ব্রহ্মসঙ্গীত দিয়ে সূচনা করি। বসে আছি কবে শুনিব তোমার বাণী, বসে আছি কবে শুনিব তোমার বাণী, কবে বাহির হইব জগতে মম জীবন ধন্য মানি, বসে আছি কবে শুনিব তোমার বাণী। কবে প্রাণ জাগিবে তব প্রেম গাহিবে, প্রাণ জাগিবে তব প্রেম গাহিবে, দ্বারে দ্বারে ফিরি সবার হৃদয় চাহিবে, দ্বারে দ্বারে ফিরি সবার হৃদয় চাহিবে, নর নারী মন করিয়া হরণ চরণে দিবে আনি, বসে আছি কবে শুনিব তোমার বাণী। দেহ শুনে না গান, জাগে না প্রাণ, বিফলে গীত অবসান, শুনে না গান, জাগে না প্রাণ, বিফলে গীত অবসান, তোমার বচন করিব রচন, সাধ্য নাহি নাহি, তুমি না কহিলে কেমনে গাব প্রবল অজেয় বাণী তব, তুমি যা বলিবে তাই
কিন্তু বসেই আছি, ওই বসে থেকে থেকে আপনাদের পথ চেয়েই বসে থাকা আমাদের, কালো গুণী তালও গুণী তার সঙ্গে সঙ্গে। আর যেভাবে শেলি শুরু করলেন তাতে কথাটা বলতে ইচ্ছেই করলো যে আমরা সত্যিই বসে আছি আপনাদের জন্য। বিষয় হচ্ছে যে আপনারা প্রত্যেকেই জানেন, আমাদের এই অনুষ্ঠানের সঙ্গে অভ্যস্ত আপনারা, যে প্রতিদিন কোনো না কোনো একটি বিষয় থাকে যে বিষয়ের হাত ধরে আমাদের এগিয়ে যাওয়া। আমরা একটা কথা আমার বলতে ইচ্ছে করছে যে প্রত্যেকটা বাড়িতে যেমন ঘরের সঙ্গে বারান্দার প্রয়োজন হয় নিঃশ্বাস নেওয়ার জন্য, নিজেকে একটু সতেজ করার জন্য, ঠিক সেরকম মানুষের জীবনে সারাদিনের প্রাত্যহিক কাজকর্মের মধ্যেও এই অনুষ্ঠানটার প্রয়োজন আছে নিজেকে জ্বালিয়ে নেওয়ার জন্য, নিজের ভেতরকার যে আত্মা রয়েছে, যে ঈশ্বর রয়েছেন, সেই ঈশ্বর বোধে নিজেকে উত্তীর্ণ করার জন্য। আমাদের এই অনুষ্ঠান একটা বিষয়কে নিয়ে এগিয়ে যায়। আজকেও একটি তথ্য রয়েছে, একটি বিষয় রয়েছে এবং খুব প্রাসঙ্গিক। আজকের দিনের ক্ষেত্রে বিষয়টি খুব প্রাসঙ্গিক। আপনারা তো প্রত্যেকেই জানেন যে আজকে ইংরেজিতে 14ই ফেব্রুয়ারি। আজকের দিনটাকে বাণিজ্যিকভাবে ভালোবাসার দিন বলা হয়, কিন্তু আমার মনে হয় আমাদের বাঙালিদের কাছে আজকে পয়লা ফাল্গুন, আজকে বসন্তের শুরু এবং বারবার প্রেমে পড়ার দিন। আমরা কবিগুরুর হাত ধরে এটা বুঝতে পেরেছি ভালোবাসার কোনো নির্দিষ্ট দিন হয় না। ভালো যাকে বাসি তাকে সারা বছর সারা জীবন ভালোবাসা যায়। ভালোবাসায় পাওয়ার ভাগ কম থাকে, দেওয়ার ভাগ থাকে অনেক বেশি। এটাই হচ্ছে প্রকৃত ভালোবাসা। আজকে আমাদের বিষয় হচ্ছে চিত্রাঙ্গদা। এই বিষয়কে নিয়ে আমাদের এগিয়ে যাওয়া শ্রদ্ধেয় ডক্টর সুশীল কুমার গুপ্ত এবং কিরণ শশীদের মননকে সাথী করে আজকে আমাদের এগিয়ে চলা। রবীন্দ্রনাথ তখন উড়িষ্যার জমিদারির তদারকি করছেন। সেই সময় পান্ডুয়ার একটা নিভৃত পল্লীতে এই চিত্রাঙ্গদাটি তিনি রচনা করেন। তারিখটা নিয়ে বলা হয় ইংরেজিতে 1892 সাল, বাংলায় 1299 বা 96 বঙ্গাব্দ। এই সময় তিনি গল্পটি নেন। গল্পটি আদতে মহাভারতের একটি গল্প। মহাভারতের গল্পটি কীরকম ছিল? মহাভারতের গল্পটি ছিল যে মণিপুর রাজ তিনি শিবের কাছে বর পেয়েছিলেন যে তাদের বংশে কোনো পুত্র সন্তান ছাড়া অন্য কোনো সন্তান হবে না। এই হচ্ছে গল্পের শুরুটা। মূলত মহাভারতের গল্পটি যেরকম ছিল যে মণিপুর রাজের বহু সন্তানের মধ্যে একটি কন্যা সন্তান হয়। সেই সন্তানের সঙ্গে যখন অর্জুন, পাণ্ডবের শ্রেষ্ঠ পাণ্ডব অর্জুন যখন বনবাসে ছিলেন, ব্রহ্মচারী হয়েছিলেন, সেই সময় তাদের দেখা সাক্ষাৎ হয় এবং তাদের পুত্র সন্তান হয়। কিন্তু রবীন্দ্রনাথ এই গল্পটির একটা অন্য বিন্যাস করলেন। কি বিন্যাস করলেন? রবীন্দ্রনাথ এই গল্পের নারী চরিত্র চিত্রাঙ্গদাকে এক অন্য মাত্রা দিলেন। তার দুই মননের মধ্যে এক অদ্ভুত সমন্বয় আনলেন। এটাই হচ্ছে আমাদের আজকের উত্তরণ। তো এই নিয়ে আমাদের এগিয়ে চলা। এই গল্পটি তিনি উৎসর্গ করেছিলেন, এই নৃত্যনাট্য তিনি উৎসর্গ করেছিলেন অবন ঠাকুরের নামে। এবং এটাকে আমরা আরও বিস্তারিতভাবে বিশ্লেষণ করব এবং আমরা অপেক্ষায় থাকবো আপনারা কিভাবে এই অনুষ্ঠানটাকে সাজিয়ে তুলবেন আপনাদের মননের মাধ্যমে। কারণ আমাদের মনন থাকছে ডক্টর শ্রদ্ধেয় সুশীল কুমার গুপ্ত এবং তার সঙ্গে সঙ্গে কিরণ শশীদের মনন। তো সেলি আমরা এগিয়ে যাই। হ্যাঁ, আর এটা হচ্ছে চিত্রাঙ্গদার প্রথম দৃশ্য, যখন চিত্রাঙ্গদা সখীদের সঙ্গে বনের মধ্যে প্রবেশ করলেন। গুরু 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 ঘন মেঘ গরজে, পর্বত শিখরে অরণ্যে তমস্যায়া। গুরু 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 ঘন মেঘ গরজে, পর্বত শিখরে অরণ্যে তমস্যায়া। মুখর নির্ঝর কল কল্লোলে, ব্যাধের চরণ ধ্বনি শুনিতে না পায় ভীরু হরিণ দম্পতি। চিত্র ব্যাঘ্র বাঁধন কুচিহ্ন রেখা শ্রেণী, রেখে গেছে ওই পথ পঙ্গ পরে, দিয়ে গেছে পদে পদে গুহার সন্ধান। গুরু 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 ঘন মেঘ গরজে, পর্বত শিখরে অরণ্যে তমস্যায়া। গুরু 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 ঘন মেঘ গরজে, পর্বত শিখরে অরণ্যে তমস্যায়া।
আমি আপনাদের একটা জায়গা একটু বলে শোনাই। রবীন্দ্রনাথ একবার শান্তিনিকেতন থেকে কলকাতা যাচ্ছিলেন রেলগাড়িতে চড়ে। তখন বোধ করি চৈত্র মাস হবে। রেল লাইনের ধারে ধারে আগাছার জঙ্গল, হলদে বেগুনি সাদা রঙের ফুল ফুটেছে অজস্র। যাবার পথে রেল লাইনের ধারে প্রাকৃতিক দৃশ্যেও কবিকে আকৃষ্ট করে। তিনি লিখলেন, কেন জানি হঠাৎ আমার মনে হলো সুন্দরী যুবতী আকর্ষণ করবার ক্ষমতাও ততটা তীব্র। রূপ সৌন্দর্য নরনারীর দেহকে কামনার সামগ্রী করে তুলে আসঙ্গ লিপ্সা প্রবৃত্তির আগুনে ইন্ধন যোগায়। যৌন আকাঙ্ক্ষার চরিতার্থতায় একটি বিচিত্র আনন্দোল্লাস আছে, কিন্তু ইন্দ্রিয়মূলক প্রেম নরনারীকে কোনো স্থায়ী সার্থকতার স্বর্গে নিয়ে যায় না। অর্থাৎ কবিগুরু দেহের বিস্তার ছাড়িয়ে তার বাইরে মনের সঙ্গে মনের মিলন, আত্মার সঙ্গে আত্মার মিলন, এই জায়গাতে প্রাধান্য দিয়েছেন। আমরা যদি চিত্রাঙ্গদার ব্যাখ্যায় যাই, আমরা জানি, আমি একটু আগেও যেটা বলছিলাম, যে চিত্রাঙ্গদার যদি মহাভারতের গল্প দেখি, সেই গল্পে কিন্তু চিত্রাঙ্গদা নারী, মণিপুর রাজার কন্যা, তাকে রাজা পুত্ররূপে পালন করেছিলেন, কিন্তু তারপরে অর্জুনের সাথে তার বিবাহ হয় এবং তাদের সন্তান হয়। কিন্তু অর্জুন সেই কোনোমতেই মণিপুর রাজা তার সন্তান বা তার নাতিকে ছাড়তে রাজি নন। অর্জুনও প্রমিস করেন, অর্থাৎ প্রতিজ্ঞা করেন যে না, আমি তোমার সন্তানকে বা আমার সন্তানকে নিয়ে আমি যাব না। এই হচ্ছে মূলত গল্পটা। কিন্তু তাকে রবীন্দ্রনাথ যখন নিলেন, তারপরে তার কি অসাধারণ বিস্তার, এবং সেখানে একটি চরিত্রকে নিয়ে তার এত সুন্দর একটা চরিত্রায়ন, চিত্রাঙ্গদা চরিত্রটিকে। মহাভারতে কিন্তু এই চরিত্রটা সেই রকমভাবে ব্যাখ্যা আমরা পাই না, অথচ কবির হাতে এই চরিত্রটাই হয়ে উঠল এক মহিষী নারী, সার্থক চরিত্র, মহিষী নারী, যে নারী ভালোবাসতে জানে, যে নারী নিবেদন করতে জানে, দুটো দ্বৈত সত্তা। এবং সত্যি কথা বলতে কি, গত সপ্তাহে আমরা শুরু করেছিলাম চণ্ডালিকা দিয়ে, এই সপ্তাহে শিলির সঙ্গে চলছি চিত্রাঙ্গদা নিয়ে। আপনাদের সঙ্গেও আমরা কিন্তু থাকতে চাই। তো আমরা এগিয়ে যাবো এবার চিত্রাঙ্গদার ব্যাখ্যায়। তার আগে একটা গান, আর এই গানটি এখন যে গাইব আমি, এটি চিত্রাঙ্গদা যখন শুরু পায় রূপান্তরিত হলেন মদনের আশীর্বাদে দেবতা। আমরা একটু মাঝখানে চলে গেলাম আর কি। আমার অঙ্গে অঙ্গে বাজায় বাজায় মাসি, আমার অঙ্গে অঙ্গে বাজায় আনন্দে বিষ
মনে জাগে আশা, মোর আহুতি পেয়েছে অগ্নির ভাষা। আজ মম রূপে বেশে লিপি লিখি কারু দেশে, এলো মর্মের বন্দিনী বাণী, বন্ধন নাশিকে বাজায় বাজায় বাঁশি আমার অঙ্গে অঙ্গে কে বাজায়। কবিগুরু লিখছেন, দেহের মিলনের মধ্যে দিয়ে যদি অনুভব করে যে সে তার রূপ যৌবনের মায়া দিয়ে প্রেমিকের হৃদয় ভুলিয়েছে, তাহলে সে তার স্বরূপকেই আপন সৌভাগ্যের মুখ্য অংশে ভাগ বসাবার অভিযোগে সতীন বলে ধিক্কার দিতে পারে। এ যে তার বাইরের জিনিস, এ যেন ঋতুরাজ বসন্তের কাছ থেকে পাওয়া বর, ক্ষণিক মোহ বিস্তারের দ্বারা জৈব উদ্দেশ্য সিদ্ধ করবার জন্য। যদি তার অন্তরের মধ্যে যথার্থ চরিত্র শক্তি থাকে, তবে সেই মোহমুক্তির শক্তির দানই তার প্রেমিকের পক্ষে মহৎ লাভ, যুগল জীবনের জয়যাত্রার সহায়। সেই দানেই আত্মার স্থায়ী পরিচয়। এর পরিণামে ক্লান্তি নেই, অবসাদ নেই, অভ্যাসের ধূলি প্রলেপে উজ্জ্বলতার মালিন্য নেই। এই চরিত্র শক্তি জীবনের ধ্রুব সম্বল, নির্মম প্রাকৃতিক আশু প্রয়োজনের প্রতি তার নির্ভর নয়। এই ভাবটাকে নাট্য আকারে প্রকাশের ইচ্ছা তখনই তার মনে এলো, সেই সঙ্গে মনে পড়ল মহাভারতের চিত্রাঙ্গদার কাহিনী। অর্থাৎ আমরা এখন এতক্ষণ ধরে যে জায়গাটাকে ব্যাখ্যা করার চেষ্টা করলাম, আপনাদেরকে নিয়েই বলি, কবিগুরু কেন চিত্রাঙ্গদা তৈরি করলেন। কবিগুরুর মনে হয়েছিল যে নরনারীর যে প্রাকৃতিকভাবে মিলন হয়, এই মিলনে আমরা অনেক সময় মানুষ মনে করি যে বাইরের যে বাহ্যিক সৌন্দর্য এটাকে কাজে লাগাবো, তা কিন্তু নয়। ভালোবাসলে শুধুমাত্র বাহ্যিকতার দিকে কিন্তু কেউ তাকায় না, তাকায় তার অন্তরের দিকে। আসল কথা, দুজন মানুষ তখনই একসঙ্গে দীর্ঘদিন সারাটা জীবন পথ চলতে পারে যখন এক আত্মা আর এক আত্মাকে ভালোবাসতে পারে। কারণ কবিগুরু তো বলেছেন আত্মার কোনো ক্ষয় নেই, আত্মা বিলীন হয় না, অবিনশ্বর। এবং সেটা মহাভারতে আমরা গীতাতেও পাই, শ্রীকৃষ্ণও তাই বলছেন যে আত্মা অবিনশ্বর। আসল কথা বিষয়টা হচ্ছে যে মৃত্যুকে আমরা ভাবি যে মৃত্যু আমাদের সামনে একটা খুব বড় চোখ করে তাকিয়ে রয়েছে, ওই দিকেই আমাদের চলে যেতে হবে, তা কিন্তু নয়। মৃত্যু হচ্ছে একটা শুরু, যেখান থেকে আমাদের আবার পথ চলা। তো চিত্রাঙ্গদার ক্ষেত্রে কিন্তু সেই ব্যাখ্যাই কবি করতে গেছেন যে মনের মিলনটাই আসল, এবং আমি নিজেকে নিবেদন করব আমার যা আছে, যেটুকু আছে সেটুকু দিয়েই। আমাদের সঙ্গে কোনো বন্ধু রয়েছেন। নমস্কার, সুপ্রভাত। নমস্কার। নমস্কার, বলুন। নমস্কার, আমার রবীন্দ্রনাথ ঠাকুরের প্রোগ্রামে আমি দেখিয়েছি, আমি নিয়মিত শ্রোতা। কে বলছেন? আসাম থেকে। হ্যাঁ, বলুন। সত্যরেখা, আমি আগেও বলছি, বলছি আমি সত্যরেখা বলছি। আমি আচ্ছা, বলুন। ভালো লাগে। আচ্ছা, চিত্রাঙ্গনে যে কয়েছে এই ভালো লাগছে, ধন্যবাদ। আচ্ছা, না ধন্যবাদ, কিন্তু আপনি আমাকে একটুখানি বলুন আপনার পুরো নামটা কি? আপনার পুরো নামটা কি? উনি আর নেই। আমার যতটুকু মনে হলো উনি হচ্ছেন ভাষায় আসামিজ, হয়তো অসমিয়া সম্প্রদায়ের মানুষ, কিন্তু আমার মনে হলো উনি আমাদের এই অনুষ্ঠান নিয়মিত দেখেন বললেন। এটা হচ্ছে আমাদের প্রাপ্তি, একদম। তো আমরা এবার চলে যাব চিত্রাঙ্গদার গানে। তুমি তো বলেইছো যে যখন মদনের কাছ থেকে বর পেয়ে তিনি সুরূপা হলেন, চিত্রাঙ্গদা সুরূপা হলেন, কারণ তিনি অর্জুনের কাছে নিজেকে, মানে অর্জুনের প্রেমে তখন তিনি পাগল। বধূ কোন আলো লাগলো, লাগলো চোখে, লাগলো
কোন আলো লাগলো লাগলো চোখে বধূ কোন আলো লাগলো চোখে বধূ কোন আলো লাগলো চোখে বুঝি দীপ্তি রূপে ছিলে সূর্যলোকে বধূ কোন আলো লাগলো চোখে ছিল মন তোমারি প্রতীক্ষা করে যুগে যুগে দিন রাত্রি ধরে ছিল মর্ম বেদনা ঘন অন্ধকারে জন্ম জন্ম গেল বিরহ শোকে বধূ কোন আলো লাগলো চোখে অস্ফুট মঞ্জরি কুঞ্জ বনে সঙ্গীত শূন্য বিষণ্ণ মনে কুঞ্জ বনে অস্ফুট মঞ্জরি কুঞ্জ বনে সঙ্গীত শূন্য বিষণ্ণ মনে সঙ্গী রিক্ত চির দুঃখ রাতি পোহাব কি নির্জনে শয়ন পাতি সুন্দর হে বড় মাল্যখানি তব আনব হে তুমি আনব হে অবগুণ্ঠন ছায়া ঘুচাই দিয়ে হের লজ্জিত স্মিত মুখ শুভ আলোকে বধূ কোন আলো লাগলো লাগলো চোখে মণিপুর রাজের তপস্যায় শিব তুষ্ট হলেন। মণিপুর রাজকে বর দিলেন, তোমার বংশে কোনো কন্যা সন্তান জন্মাবে না। কিন্তু তারপরেও মণিপুর রাজের বংশে জন্ম নিলেন চিত্রাঙ্গদা। রাজা তাকে তো কন্যারূপে পালন করলেন না, তাকে পুত্ররূপেই পালন করলেন। তাকে শেখালেন ধনুর্বিদ্যা, রাজদণ্ড। তিনি যুবরাজ রূপে চিত্রাঙ্গদা সারা রাজ্যে ঘুরে বেড়াতেন। এই রকমই একদিন বনের মধ্যে শিকার করতে করতে হঠাৎ করে সাক্ষাৎ হয়ে গেল অর্জুনের সঙ্গে তার। অর্জুনকে যখন তিনি গিয়ে তার এই অপ্রাকৃত পৌরুষের পরিচয় দিতে গেলেন, তখন অর্জুন বললেন, আমি অর্জুন। এবং সামনে সাক্ষাৎ পৌরুষের প্রতিবিম্ব দেখে চিত্রাঙ্গদা অনুভব করলেন, তার এই উপলব্ধি হলো যে তিনি কোথায় ছিলেন এতদিন, তার যে সম্ভার নেই কেন, তিনি এই অখণ্ড পৌরুষকে কাছে পাবেন না কেন, এক অদ্ভুত উপলব্ধি হলো চিত্রাঙ্গদার। আমাদের সঙ্গে কোনো বন্ধু রয়েছেন। নমস্কার। নমস্কার, আমি শিলচর থেকে বলছি, সঞ্জীব দাস। হ্যাঁ বলুন। নমস্কার। শিলচর থেকে বলছি, সঞ্জীব দাস। হ্যাঁ সঞ্জীব বাবু বলুন। আচ্ছা, আমি প্রোগ্রামটা প্রতিদিনই দেখি, প্রোগ্রাম। হ্যাঁ নমস্কার, বলুন। তো নমস্কার, খুব ভালো লাগছে। তো আমার একটা অনুরোধ, আমার যে আমরা সবাই রাজা যে গানটা অনেকদিন আগে বলেছিলাম, তো আজকে যদি শোনাতে পারেন আর কি। আচ্ছা, আপনি সঙ্গে থাকুন। আমরা যেদিনকে এই গানের প্রাসঙ্গিক কোনো বিষয় নিয়ে আসব,
নিশ্চয়ই শোনাবো, নিশ্চয়ই 100 বার শোনাবো। তো আমরা চলে যাই। আমি যেটা বলছিলাম যে অদ্ভুত একটা উপলব্ধি হলো চিত্রাঙ্গদার, যে এই অখণ্ড পৌরুষ আমার জন্য নয়, এই যে সামনে প্রতিবিম্ব রয়েছেন অর্জুন, উনি আমার জন্য নয়। কারণ অর্জুন তো তাকে বললো যে তোমরা বালকের দল এসো, তুমি জানো আমি অর্জুন, আমার সঙ্গে যুদ্ধ করো, যাও মায়ের কোলে গিয়ে বসে থাকো। মানে অর্জুন তো বুঝতে পারেননি উনি চিত্রাঙ্গদা নারী, তা অর্জুনের মনে হয়েছে যে এ তো পুরুষ। হ্যাঁ, আর অর্জুনকে মানে এসে বলছে যে যুদ্ধ করো, এটা অর্জুন বলছেন না আমি তোমার সঙ্গে কেন যুদ্ধ করব, তুমি তো ছেলে মানুষ। কিন্তু তখন চিত্রাঙ্গদার কোথাও যেন একটা বেশ আত্মসম্মানও লেগেছিল। আমরা একটু গানে চলে যাই। অহো কি দুঃসহ স্পর্ধা, অর্জুন যে করে অশ্রদ্ধা, সে কোনখানে পাবে তার আশ্রয়। অহো কি দুঃসহ স্পর্ধা, অর্জুন তুমি অর্জুন, হা 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 হা, বালকের দল মার কোলে যাও চলে নাই ভয়ে। অহো কি অদ্ভুত কৌতুক, অর্জুন তুমি অর্জুন, ফিরে এসো ক্ষমা দিয়ে করো না অসম্মান, যুদ্ধে করো আহ্বান। বীর হাতে মৃত্যুর গৌরব করি যেন অনুভব, অর্জুন তুমি চিত্রাঙ্গদা অর্জুনের কাছে যখন প্রত্যাখ্যাত হলেন, তখন তিনি ফিরে এলেন ভারাক্রান্ত মন নিয়ে, ছাড়লেন সেই পুরুষ সজ্জা, পড়লেন সেই নারী সজ্জায়, সাজলেন, নিজের অঙ্গকে সাজিয়ে তুললেন নারীর সাজে, নারীর বেশে। আবার গেলেন অর্জুনের কাছে, বললেন আমাকে গ্রহণ করো। অর্জুন বললেন আমি তো ব্রহ্মচারী, আমি পতিযোগ্য নই বরাঙ্গনে। এ ব্যথা চিত্রাঙ্গদা সইতে পারলেন না। তিনি তপস্যা করলেন মদনের, চাইলেন বর মদনের কাছে কুরূপা থেকে সুরূপা হয়ে ওঠার। আমরা চলে যাই গানে। মণিপুর নৃপদুহিতা তোমার চিনি তাপসিনী, মোর পূজায় তব ছিল না মন, তবে কেন অকারণ তুমি মোর দ্বারে এলে তরুণী। কহ কহ শুনি তাপসিনী। মদন যখন বললেন তখন মদনকে চিত্রাঙ্গদা তুষ্ট করলেন এবং মদন সন্তুষ্ট হয়ে চিত্রাঙ্গদাকে বর দিলেন। চিত্রাঙ্গদার সারা অঙ্গ পুষ্প লাবণ্যে ভরে উঠল। এলেন অর্জুনের কাছে। অর্জুন আর প্রত্যাখ্যান করতে পারলেন না, মুগ্ধ নয়নে তাকিয়ে রইলেন এবং একে অপরের প্রেমে নিমজ্জিত হলেন। আমরা চলে যাই তার পরের গানে। কেটেছে একলা বিরহের বেলা, আকাশ কুসুম চয়নে সব পথ এসে মিলে গেল শেষে তোমারও দুখানি নয়নে নয়নে নয়নে। দেখিতে দেখিতে নূতন আলোকে কে দিল রুজিয়া, ধ্যানের পুলকে নূতন ভুবন নূতন দুলোকে, মোদের মিলিত নয়নে নয়নে নয়নে। বাহির আকাশ
থাকিতে হারানো সে আলো আসন বিছালো শুধু দুজনের আখিতে 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 ভাষাহারা মম বিজন রোদনা প্রকাশের লাগি করেছে সাধনা চিরজীবনের বাণীর বেদনা মিটিল দোহার নয়নে 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 কেটেছে একলা বিরহের বেলা আকাশ কুসুম চয়নে সব পথ এসে মিলে গেল শেষে তোমারও দুখানি নয়নে নয়নে নয়নে। আমি একটু পিছিয়ে গিয়ে আবার বলি, যখন চিত্রাঙ্গদা মদনের কাছ থেকে বর পেলেন, যে গানটি শেলি আমাদের শোনালেন তার ব্যাখ্যাটাই যদি আমরা যাই, চিত্রাঙ্গদা গিয়ে কি বললেন অর্জুনকে? তিনি সশ্রদ্ধ আহ্বান জানালেন, বললেন, আর্য তুমি অতিথি আমার, এ বনভূমি আমারই আশ্রয়, বলো কি সৎকারে তৃষিব তোমায়। অর্জুনের সম্যক পরিচয় পেলেন চিত্রাঙ্গদা, তবুও তিনি ভাবতে থাকলেন তার আকাঙ্ক্ষা পূর্ণ হলো বটে, কিন্তু মদনদেবের কাছ থেকে বর হিসেবে পাওয়া এই রূপটি যে তার মিথ্যে, সজ্জাও মিথ্যে, এই দিয়ে কি নিজের প্রেমাস্পদকে কখনো প্রবঞ্চনা করা চলে? কাজেই তাকে জানাতে হয় স্পষ্টোক্তি, হে পার্থবীর তুমি বিশ্বজয়ী, আমি তো শুধুমাত্র নারী, হে ক্ষণিকের অর্ঘ্য কি তোমার যোগ্য উপহার? অর্জুন অভিনন্দন জানান। চিত্রাঙ্গদা নিজের মনকে নিঃসঙ্গ করতে না পেরে আবার গেলেন মদনের কাছে। মদন আশ্বাস দেন, ভয় নেই, ফুলের খেলা সাঙ্গ হলেই ফল ধরবে। আর সেই ফল ধরার গল্প নিয়ে আমরা আসব একটা ছোট্ট বিরতির পর। আমাদের সঙ্গে থাকুন, আমরা ফিরে আসছি বিরতির পর।